হোটেল কোন, চায়ের দোকান কোন, যে কোনো পান নিলে চুন বানাতে দেয় না। এই কী ধারণা আছে ওর? আমার ভাইস্তারা এখন বিয়ে পাস, ওর বন্ধু বান্ধব হোটেলে ঢুকে খাচ্ছে, কিন্তু ওরা বাইরে খাচ্ছে। কয় কি আমার খিদে লাগে নেই, লজ্জার জন্য খায় না। আর 10 জনের মতো রেস্তোরাঁয় বসে নাস্তা করতে পারেন না পূজা বাস্ফোর। বাইরে দাঁড়িয়ে অপেক্ষার পর টিস্যুতে তার হাতে তুলে দেয়া হলো ডাল পরোটা। চায়ের দোকানেও একই চিত্র। কাচের কাপের বদলে বাড়ি থেকে নিয়ে আসা মগে চা নিতে হয় জ্যোৎস্না ও পূজাকে। কেবল জাতপাতের পরিচয়ের কারণে যুগের পর যুগ ধরে এভাবেই বঞ্চনা সয়ে বেঁচে আছেন হরিজন সম্প্রদায়ের মানুষ। আমাদেরকে কাপে চা দেয় না, আমরা সুইপার বলে দেয় না। আমরা গুয়ের কাজ করি, পায়খানা সাফ করি, আবার ঝাড়ুদার। এটার জন্য আমাদেরকে কিছু বুলাইতে দেয় না, দোকানে যাইতে দেয় না, বাইরে থেকেই খাবার দেয়। ওইভাবেই তো ওরা নিয়ে যাচ্ছে, খাচ্ছে, এই আমি দেখতেছি আগের থেকে। এখন আমাদের করণীয় কি আছে? অপমান ছুঁয়ে গলিপথ ধরে বাড়ির পথে পা বাড়ান পূজা, জ্যোৎস্না ও কীর্তন বাস্ফোর। দীর্ঘদিন ধরে ঘাঘট নদীর পাড়ে পরিবার নিয়ে বসবাস করছেন হরিজন সম্প্রদায়ের 84টি পরিবার। এই দেয়ালের ওপারে বসবাস করেন জেলার সর্বোচ্চ কর্মকর্তা, জেলা প্রশাসক। আর দেয়ালের এপারে যারা বসবাস করছেন তারা হরিজন সম্প্রদায়ের দলিত সুইপার জনগোষ্ঠী। জেলার সর্বোচ্চ কর্মকর্তার প্রতিবেশী হলেও এই মানুষগুলোর জীবনের ছবি বদলায়নি আজও। সমাজের ময়লা আবর্জনার জঞ্জাল সাফ করতে করতে 8 বছর আগে ব্রেন স্ট্রোক করে চলাফেরার শক্তি হারিয়েছেন 8 সন্তানের জননী রূপা বাস্ফোর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীর মাসিক আয় মাত্র 8,000 টাকায় দিন পার করছেন কোনো মতে। 4 ছেলে আর স্বামী স্ত্রী সহ মাথা গুঁজে থাকার ছোট্ট ঘর ভেসে যায় বৃষ্টির জলে। দামি বস্তুর সাথে মিল রেখে আদর করে বাবা মা রূপা নাম রাখলেও এখানে তার জীবনটা যেন সবচেয়ে কম দামি। মেয়ে 4টার কোনোভাবে বিয়ে হয়েছে কষ্ট মষ্ট করিয়া। এখন 4 ছেলের মধ্যে 3 ছেলে বড় আছে, কোনো কর্মটর্ম নাই। এক ছেলে যে ছোট কোলের মধ্যে, আর একটা স্বামীর চাকরি আছে, 8,000 টাকা বেতন পায়, আর কোনো চাকরি বাকরি নাই আমার। আর এই ঘরের অবস্থায় যা দেখতেছেন এটাই। ঘরে একটা টিন নাই, কিছু নাই। বৃষ্টি আসলে, ঝড় বৃষ্টি আসলে বসে থাকা লাগে, চারদিকে পানি পড়ে। ছোট ঘরে নাই চাল, একবারে চাল ঝড়ের মধ্যে উড়ে গেছে। কোনো ব্যবস্থা নেই, কোনো নার্স, কোনো ডাক্তার, কোনো কবিরাজ এখানে আসে না। নিজের পথগতি নিজে যায় খুঁজে নিয়ে আসলে হইতেও না, তা নাই। এই যে মাতৃ স্বজনে যদি যাওয়া হইতো তাহলে বড়িটরি নিয়ে আসা হইতো। বংশ পরম্পরায় রাস্তাঘাট, হাট বাজার, অফিস আদালতে পরিচ্ছন্ন কর্মীর পেশায় নিয়োজিত এখানকার হরিজন সম্প্রদায়ের মানুষ। সকাল থেকে সন্ধ্যা ঝাড়ু হাতে চারপাশের পরিবেশ ঝকঝকে রাখলেও ঘাঘট নদীর পাড়ে পরিত্যক্ত জায়গায় ময়লা আবর্জনা আর দুর্গন্ধযুক্ত পরিবেশে বেড়ে উঠছে তাদের সন্তানরা। একদিকে আগের মতো আয় রোজগার নেই, অন্যদিকে পরিচ্ছন্ন কর্মীর পেশায় ভাগ বসিয়েছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। টাকা পয়সা জমিয়ে জায়গা কেনার সামর্থ্যও নেই তাদের। তাই চারপাশের অবহেলা সহ্য করে শরীর জুড়ে রোগ শোক সঙ্গে নিয়ে প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচতে হয় হরিজন জনগোষ্ঠীকে। এখানে আরও 3টে ঘর ছিল, তারপরে আমরা এখানে এক মুসলমানের বাড়ি ছিল। উনি এসপির বাসায় চাকরি করতো, উনি আবার তীরমোহনীতে চলে গেছে। তারপরে আমরা আসি এখানে বাড়ি করছি। এরা ছিল ওই যে খাপাড়া ছিপার কলোনিতে, ওখানে এক হুজুর জায়গা কিনা তারপরে এদের উৎসব করে দিচ্ছে। চাকরি বাকরিও নাই, সরকারি একটা চাকরি যদি হয় তা আমাদের একটু ভালো হইতো। খাওয়া দাওয়াও কষ্ট হয়, আবার মনে করেন বাড়ি ঘরও কিন্তু সেরকম নাই। কর্ম থাকলে তারপর না বাসা ঘর বানাবো, এরকমই। একটা রাস্তায় আমরা এখানে পাই 1800 টাকা বেতন। 1800 টাকা বেতন দিয়ে কি চলে? তাও ওনারা বলে প্রতিদিনে ঝাড়ু দিতে, এই বেতন দিয়ে চলে না। আর মনে করেন যে আমাদের কোনো চাকরি বাকরি নাই, সরকারি চাকরির জন্য আবেদন করি, ঘুষ ছাড়া আমাদের চাকরি হয় না। গোরস্থান মোড়, মধ্যপাড়া, রেলগেট সহ শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা হরিজন জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবি একটি কলোনি নির্মাণের, যেখানে পরিবার পরিজন সবাই একত্রে বসবাস করতে পারবে। জনপ্রতিনিধি, প্রশাসনের কর্তাদের অনেকে প্রতিশ্রুতি দিলেও পরে আর চোখ তুলে তাকায়নি কেউ। প্রতিবেশী সমাজের লাঞ্ছনা বঞ্চনাকে নিয়তি মনে করেই বেঁচে থাকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে হরিজন সম্প্রদায়ের মানুষ। তবে সমাজের আর 10 জনের মতো স্বাভাবিক জীবনযাপনের আকুতি আছে তাদের মধ্যে। মুসলমানেরাও কিন্তু পায়খানা সাফ করে,
সুইপার পোস্টে চাকরি করে, তাদের দোকানে খাইতে দেয়। আর আমরা ভালোভাবে গেলেও বলি না আলাদা থাকো, আমাদের টাকা নেবে কিন্তু আমাদেরকে দোকানে বসতে দিবে না। আর আমাদের ছেলে মেয়েকে যদি ভালো স্কুলে একটু দেই, আমরা ভালোই টাকা দিই, কিন্তু তখন ওর খারাপ চোখেই দেখে, ভালোভাবে দেখে না, স্কুলে নেয় না। আমরা তো লাখ লাখ টাকা কামাই করি, কিন্তু একবারে তো পাই না, একবারে কি দেয়? আর হয়তো রিটায়ার করলেন তো দেখবেন যে এই জীবনে হয়তো দেনা করেই আসেন, ওই রিটায়ার টাকা ওদিকেই চলে যায়। আমি ডি সাহেবকে বহুতবার পেয়ার দিয়েছি, আমার লাশ বাড়ার জন্য রাস্তাটা দেন নাই উনি। বহু 3টা ডি সাহেব চলে গেছেন, বর্তমানে এক ডি সাহেবে হোটেলে খাওয়ার অর্ডার দিয়ে সে কাগজপত্র আমার কাছে আমরা ঢুকতে পাইনি এখনও। আইন কানুন গ্রান্ট হয়েছে কিন্তু কে কার্যকরী করেনি। টিএনও সাহেবকে দিয়েছিল গাইবান্ধা টিএনও সাহেব কোনো কাজ করে নাই, বলছে এরা নোংরা জাতি। ভারত ভাগের আগে ব্রিটিশ প্রশাসন পূর্ববঙ্গের বিভিন্ন শহরের বর্জ্য আবর্জনা পরিষ্কার করার জন্য ভারতের বিভিন্ন রাজ্য থেকে দলিত লোকজনকে সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে এদেশে নিয়ে আসে। সেই থেকে দলিত নাগরিকরা বর্জ্য ব্যবস্থাপনার কাজটি বংশ পরম্পরায় করে আসছে। তাদের মানবাধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা চান সচেতন নাগরিকরা। আর জেলার শীর্ষ কর্মকর্তা জানালেন তাদের প্রতি বিশেষ নজর দেয়া হবে। বাঙালি জনগোষ্ঠীর লোকজনরা যে সুযোগ সুবিধা পাবে, যে স্বাধীনতা ভোগ করবে, যে সরকারি সেবাগুলো পাবে, সেটা যেন আমাদের যে এই হরিজন কমিউনিটির মানুষজনও যেন পায়। যারা শহরকে পরিচ্ছন্ন রাখে হরিজন সম্প্রদায়, তারা অত্যন্ত দরিদ্র, খুব কষ্টে তারা দিনাতিপাত করে। এদের প্রতি আমাদের নিশ্চয়ই দৃষ্টি থাকবে এবং তাদের একটি কল্যাণের জন্যে এবং সাস্টেনেবল কল্যাণের জন্য আসলে কাজ করা, এটা আমরা একটা প্রায়োরিটি বেসিসে দেখব ইনশাআল্লাহ। গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর জেলার 7 উপজেলায় বাসপুর, নুনিয়া, ডোম, হেলা, রবিদাস, পাটনিসহ দলিত সম্প্রদায়ের 10,000-এরও বেশি মানুষ বসবাস করেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ।